এখন আমি যদি বলি এসব আন্দোলন করে কী লাভ, যে মেয়ের সাথে ঘটেছে সেই মেয়ের পরিবার বুঝতে থাকবে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে জেনে গিয়েছেন, কলকাতার আর.জি. কর মেডিকেল হাসপাতালের সেমিনার রুম থেকে 9ই আগস্ট 2024 সকালে একটি মেয়ের মৃতদেহ অবস্থায় পাওয়া যায়। তার শরীরে ছিল আঘাতের চিহ্ন, তার চোখ থেকে, মুখ থেকে এবং প্রাইভেট পার্ট থেকে তার রক্ত ঝরছিল। তার নিচের শরীরের অংশে কোনো কাপড় ছিল না, এমন অঙ্গ থেকে একটা ক্লিপও পাওয়া যায়, চুলের ক্লিপ। আর এই মেয়েটি কে ছিল জানেন? এই মেয়েটি ছিল সেই হাসপাতালেরই জুনিয়র ডাক্তার। আর এটুকু শুনে, এটুকু দেখে যে কেউ বলবে যে সেই মেয়েটির সাথে প্রথমে খারাপ কাজকর্ম করা হয়েছে, তারপর তাকে হত্যা করা হয়েছে। কিন্তু সেই হাসপাতালের পক্ষ থেকে মেয়ের পরিবারকে ফোন করা হলে মেয়ের পরিবারকে বলা হয় তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে। नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है হসপিটাল সে। আর এমনটাও দাবি করা হচ্ছে পুলিশও সর্বপ্রথম নাকি এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। কিভাবে সেই মেয়েটির মৃত্যু হলো আর কে এসব কাজ করলো? 9ই আগস্ট 2024 মধ্যরাত্রে যখন সারা বিশ্বের মানুষ ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, এই মেয়েটি সেই রাত্রে নিজের প্রাণ বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছিলেন, কিন্তু নিজের প্রাণ বাঁচাতে পারেননি। রাত 3টা থেকে 6টার মধ্যে তার মৃত্যু হয় এবং সকালে তার অবস্থায় দেহ পাওয়া যায় সেই সেমিনার রুম থেকে। 8ই আগস্ট 2024 বৃহস্পতিবার টানা 36 ঘন্টা কাজ করার পর তিনি একটু আরাম করার জন্য সেমিনার রুমে গিয়েছিলেন, কারণ সেমিনার রুমে আরামের ব্যবস্থা রয়েছে। কিন্তু সে জানতো না তার এই রাত শেষ রাত হতে চলেছে। রাত 3টা থেকে 6টার মধ্যে তার মৃত্যু হয় এবং সকালে তার মৃতদেহ পাওয়া যায়। তারপর শুরু হয় পুলিশের তদন্ত। পুলিশের তদন্ত করার পর একজনকে অ্যারেস্টও করা হয়, আর তার নাম হচ্ছে সঞ্জয় রায়। কিন্তু পোস্টমর্টম অনুযায়ী আর তার শরীরে যেভাবে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তা থেকে স্পষ্ট বোঝা যায় এটা কখনোই একটা মানুষের কাজ হতে পারে না। আর সেই মেয়েটির মৃতদেহ থেকে একাধিক পরিমাণে সিমেন্ট পাওয়া যায়। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে এটি কোনো একটা মানুষের কাজ নয়, এর সাথে আরও জড়িত রয়েছে অনেকে। এবার শুরু হয় আন্দোলন, আর আন্দোলন এখনও পর্যন্ত জারি রয়েছে। তাদের দাবি একটাই, যারা এসব কাজে যুক্ত রয়েছেন তাদের উপযুক্ত যেন শাস্তি হয়। এখন আমি যদি বলি এসব আন্দোলন করে কী লাভ, যে মেয়ের সাথে ঘটেছে সেই মেয়ের পরিবার বুঝতে থাকবে। আজ থেকে প্রায় 5-6 বছর আগে একটা শিশু মেয়ে আসিফার সাথে এর থেকেও খারাপভাবে তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু আজ সেটা কজনারই মনে আছে? এসব তো অনেক দিন ধরে ঘটে আসছে আর ঘটতেই থাকবে। আন্দোলন করে কি হবে? হ্যাঁ, আমি বললাম এই আন্দোলন করে কি হবে, কিন্তু আমি এই কথাটি তাদের জন্য বললাম যারা 1-2 দিনের জন্য আন্দোলনে লাভবে, আবার তারা বাড়িতে গিয়ে ঘুমাবে, আন্দোলনে তারা আসবে না। আমি তাদের জন্য বললাম আমাদের আন্দোলন করতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দোষীরা সাজা না পেয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন করতে হবে। আজকে এইসব লোকেরা সাজা না পেলে কালকে আরও এর থেকে বেশি ঘটনা ঘটতে পারে। তাই ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন করতে হবে যতক্ষণ পর্যন্ত দোষীরা না ধরা পড়ে, দোষীরা না উপযুক্ত শাস্তি পায়, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন করতে হবে। আজকে অন্য কারোর সাথে এমন ঘটনা ঘটেছে, কালকে কি গ্যারান্টি আছে আপনার পরিবারের মা বোনদের সাথে এমন ঘটনা ঘটবে না? তাই সবাই জেগে ওঠো, আন্দোলনে লাভো। এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত না দোষীরা সাজা পেয়ে যায়, দোষীরা উপযুক্ত সাজা না পেয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আন্দোলন করতে থাকো। 77 থেকে 78তম স্বাধীনতা দিবস আমরা পালন করলাম, কিন্তু এখনও পর্যন্ত এই স্বাধীন দেশে মা বোনরা সুরক্ষিত নয়, মা বোনরা স্বাধীনতা পায়নি। আমার আপনার একটাই দাবি, দোষীরা যেন উপযুক্ত সাজা পায়। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে যাবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।